আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অবাত শ্বসন নিয়ে আলোচনা করব। তো অবাত শ্বসন প্রক্রিয়া কি? আচ্ছা, শ্বসন ২ প্রকার, একটা মূলত স্ববাত শ্বসন আর একটা অবাত শ্বসন। তো স্ববাত শ্বসন প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কি হবে? অক্সিজেনের প্রয়োজন হবে। আর অবাত শ্বসন স্বরে যেটা মানে নাই, মনে রাখবা, মানে নাই। নামের শেষে বা থাকলে সেটা নাই। তার মানে আমাদের কি হবে? অক্সিজেনের প্রয়োজন নাই। অর্থাৎ অবাত শ্বসন প্রক্রিয়ায় কি অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয়। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? গ্লুকোজ অসম্পূর্ণরূপে জারিত হয়ে তৈরি করবে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড এবং কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ কি শক্তি। সামান্য পরিমাণ এই জন্যই বলা হয়েছে যে মাত্র ২ অণু এটিপি উৎপন্ন হয়। তো ২ অণু এটিপি মানে কত? ২০ কিলো ক্যালোরি। দেখো এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, যখন ইথানল উৎপন্ন হয়, তো ইথানল যখন উৎপন্ন হয় তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং যখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এবং দেখো তোমাদের বিক্রিয়াটা দেওয়া হয়েছে যে গ্লুকোজ, এখানে দেখো অক্সিজেন নেই কিন্তু আছে এনজাইম। তো এনজাইমের উপস্থিতিতে তৈরি হয়েছে কি ২ অণু ইথানল, ২ অণু কার্বন ডাই অক্সাইড এবং ২ অণু এটিপি। তো এটাই দেওয়া আছে দেখো। অবাত শ্বসনে ১ অণু গ্লুকোজ ভেঙে ২ অণু ইথাইল অ্যালকোহল এবং ২ অণু কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এবং এর সাথে খুব সামান্য পরিমাণ যে শক্তি, সেটা কতটুকু? ২ অণু এটিপি। অবাত শ্বসন প্রক্রিয়ায় ২ টি পর্যায়ে সম্পন্ন হয়। একটি ধাপ গ্লাইকোলাইসিস এবং আরেকটি নাম পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি করবে কি? পাইরুভিক অ্যাসিড। তো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3। তো এই যে পাইরুভিক অ্যাসিড, এটা কত কার্বন বিশিষ্ট? ৩ কার্বন বিশিষ্ট। এটাও এমসিকিউতে আসতে পারে, একটু মনে রাখবা। দেখো গ্লুকোজ, এটা ৬ কার্বন বিশিষ্ট। তারপরে কি হয়েছে? লাইসিস। লাইসিস মানে ভাঙা। তার মানে কি গ্লুকোজকে ভাঙতেছে। এইজন্য এটার নাম হয়েছে কি? গ্লাইকোলাইসিস। তারপরে কি করবে? ২ অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। দেখো পাইরুভিক অ্যাসিডের সংকেত পড়লাম আমরা C3H4O3। এখানে কয় কার্বন বিশিষ্ট? ৩ কার্বন বিশিষ্ট। কয় অণু তৈরি হয়েছে? ২ অণু। তাহলে ৩ দুগুণ ৬ অণু। ৬ কার্বন। তারপরে আসো অ্যালকোহলিক ফার্মেন্টেশন, অর্থাৎ এই যে পাইরুভিক অ্যাসিড, এটার আবার ২ টা পদ্ধতিতে তোমার সম্পন্ন হয়। একটা হচ্ছে গিয়ে আমাদের অ্যালকোহলিক ফার্মেন্টেশন, যার মাধ্যমে তৈরি হয় ২ অণু ইথানল এবং ২ অণু কার্বন ডাই অক্সাইড। আর যদি ল্যাকটিক অ্যাসিডের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ২ অণু ল্যাকটিক অ্যাসিড। অর্থাৎ শুধু ল্যাকটিক অ্যাসিড পাবো, কার্বন ডাই অক্সাইড এখানে পাওয়া যাবে না। দেখো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আমরা স্বগত শোষণ পড়ছি ৪ ধাপ, এবং এখানে গ্লাইকোলাইসিস যে ধাপটা ঠিক, অর্থাৎ স্বগত শোষণ প্রক্রিয়ার সেম। এজন্য এটা বলা হয়েছে স্ববাত এবং অবাত শ্বসনের উভয়ই সাধারণ ধাপ এবং প্রথম পর্যায়। অর্থাৎ এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। এটা একটু মনে রাখবা যে অবাত শোষণের প্রক্রিয়ায় যে গ্লাইকোলাইসিস এবং স্ববাত শোষণের যে প্রক্রিয়া গ্লাইকোলাইসিস, এটা সম্পন্ন হয় সাইটোপ্লাজমে। ১ অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে, অর্থাৎ এখানে ভেঙে ২ অণু পাইরুভিক অ্যাসিড এবং ২ অণু NADH++ ও নিট কত অণু? ২ অণু এটিপি উৎপন্ন করে। অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যেমন উৎপন্ন করছিল ২ অণু পাইরুভিক অ্যাসিড, ২ অণু NADH++ এবং নিট ২ অণু এটিপি, তো এই ক্ষেত্রেও সেমই উৎপন্ন করবে। তারপরে বলা হয়েছে কি? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের মাধ্যমে কি হয়? এই ধাপে গ্লাইকোলাইসিসের সৃষ্ট পাইরুভিক অ্যাসিডের আ পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারিত না হয়ে অসম্পূর্ণভাবে কি হবে? জারিত হবে। এবং এটি ২ টি পথে সম্পন্ন হয়। তাহলে তাহলে দেখো পাইরুভিক অ্যাসিড এখানে উৎপন্ন করছিলাম C3H4O3। তো এটাকে এখন কি হবে? অসম্পূর্ণরূপে জারিত হবে এবং কয়টি পথে? ২ টি পথে। দেখো ১ম পথের নাম কি? অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আমরা একটু আগেই দেখে আসছি যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়েছিল? ইথানল CH3
CH2OH এবং তৈরি হয়েছিল কি কার্বন ডাইঅক্সাইড। তো এটাই হচ্ছে গিয়ে এখন দেখাবো যে অ্যালকোহলিক প্রক্রিয়ায় যে ফার্মেন্টেশন হলো অর্থাৎ ইথানল যে সৃষ্টি হবে সেটার প্রক্রিয়া। তো ইস্ট এবং ব্যাকটেরিয়াতে এগুলো মূলত ঘটে। তোমাদের এমসিকিউতে আসতে পারে যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন কোথায় ঘটে, ইস্ট এবং ব্যাকটেরিয়াতে। আহ, এটি মূলত দুইটি ধাপে সম্পন্ন হয়। দেখো, প্রথম ধাপ, প্রথম ধাপে বলা হয়েছে যে কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ এটা একটা এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে কি হবে, পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড অণু বের হয়ে তৈরি করবে কি অ্যাসিটালডিহাইড। অর্থাৎ দেখো আমরা পাইরুভিক অ্যাসিডটা পড়ছি, এখান থেকে কি হবে, এক অণু কার্বন ডাইঅক্সাইড অপসারণ হবে অর্থাৎ বের হয়ে যাবে। তাহলে মনে করো এইটুকু যদি বের হয়ে যায় অর্থাৎ C+O2, তাহলে থাকবে কত, CH3COOH। তো এটাকে আমরা এই COH এটাকে লিখবো কিরকম, CHO, যেহেতু অ্যাসিটালডিহাইড অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন করবে। তাহলে দেখো যে এখানে যে এনজাইমটা লাগবে পাইরুভিক কার্বক্সিলেজ, যেহেতু পাইরুভিক অ্যাসিডকে কি করতে মানে এনজাইম হচ্ছে যে ভাঙতেছে, তাহলে সেক্ষেত্রে বলা যায় পাইরুভেট কার্বক্সিলেজ। তৈরি হলো কি অ্যাসিটালডিহাইড, কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, এবং তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড। দেন তারপরে কি হবে, এই যে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হলো, এই যে দেখো এখানে চলে আসছে। এবং অ্যাসিটালডিহাইড দেখো আমরা আগের ধাপে অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তৈরি করছিল কি NADH++। তো এখানে চলে আসবে, আসার পরে কি হবে, এখানে এসে যুক্ত হবে। এবং এখানে দেখো যে এখান থেকে তোমাদের এই NADH++ এটা কি করবে, দুইটা হাইড্রোজেন গ্রহণ করবে। তো দুটি এত হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল তৈরি করবে। অর্থাৎ এখান থেকে তৈরি করবে NADH NADH সরি NAD এবং এই যে তোমাদের অ্যালডিহাইড ছিল এটা থেকে তৈরি করবে কি ইথানল। অর্থাৎ দেখো যে এই প্রক্রিয়ায় কি ছিল কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে তৈরি হলো কি অ্যালডিহাইড, দেন তারপরে অ্যালডিহাইড থেকে তৈরি হলো কি অ্যালকোহল। এইটাই ছিল এই প্রক্রিয়া। এবং এখানে যে এনজাইমটা ব্যবহার হবে অ্যালকোহলিক ডিহাইড্রোজিনেস, এই যে ডিহাইড্রোজিনেস একটু মনে রাখবা, যেখানে ডিহাইড্রোজিনেস পাবা সেখানে NADH+H+ উপস্থিত থাকবে। অর্থাৎ তাহলে এখানেও দেখো দেওয়া আছে সুন্দরভাবে যে পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের সাহায্যে কি করবে, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়ে যাবে, দেন অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, দেন অ্যাসিটালডিহাইড NADH++ এটা থেকে কি হবে, দুইটি হাইড্রোজেন গ্রহণ করে NAD উৎপন্ন করবে। এবং এখানে যে এনজাইমটা লাগবে কি তৈরি করতেছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস তৈরি করবে কি ইথানল। তো এটাই ছিল অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রক্রিয়া, ইথানল প্রস্তুত। তোমাদের হয়তো সিকিউ বা এমসিকিউতে দিতে পারে যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রক্রিয়া ইথানল প্রস্তুত করো। দেন তারপরে আছে কি ল্যাকটিক অ্যাসিড, দ্বিতীয় ধাপ। ল্যাকটিক অ্যাসিড প্রক্রিয়ায় কি হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না। তো এটাই এখানে দেখানো হয়েছে যে ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস, দেখো ডিহাইড্রোজিনেস আছে, তার মানে এখানে কি আসবে NADH++, দেখো এখানে আছে। তাহলে ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস প্রক্রিয়ায় এনজাইমের প্রভাবে আহ, পাইরুভিক অ্যাসিড সরাসরি এতে হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করবে। অর্থাৎ এখানে আর দুইটা ধাপ না, এখানে একটা ধাপের মাধ্যমেই সম্পূর্ণ হবে। তাহলে দেখো পাইরুভিক অ্যাসিড সরাসরি কি করছে যে ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইমের উপস্থিতিতে NAD+H++ এটা কি করবে, দুইটা হাইড্রোজেন গ্রহণ করে NAD উৎপন্ন পরিণত হবে এবং সেখান থেকে সরাসরি কি হবে ল্যাকটিক অ্যাসিডে উৎপন্ন করবে। এবং ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কার্বন সংখ্যা 4টা একটু মনে রাখবে। তো এখানে যে প্রক্রিয়ায় কি হবে দেখো, দুই অণু কার্বন দুই অণু ল্যাকটিক অ্যাসিড এবং দুই অণু কি হবে ATP উৎপন্ন হবে। তো এখানে এগুলো কোথায়, যেমন এই বিক্রিয়ায় কোনো কার্বন ডাইঅক্সাইড কি হয় না, উৎপন্ন হয় না, এটা খুবই মনে রাখবেন। পেশিকোষে অতিরিক্ত কাজের সময় কি হয়, এবং দই তৈরিকারী বিক্রিয়াতে এটি ঘটে। অর্থাৎ দই তৈরিতে এবং পেশিকোষে অতিরিক্ত যখন আহ, কাজের সময় হয় তখন এই ল্যাকটিক অ্যাসিড
বিক্রিয়াটা সম্পন্ন হয়। ওকে, তারপরে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন প্রক্রিয়া মূলত কি? গাজন প্রক্রিয়া। জীবিত কোষের বাইরে, এই যে অক্সিজেনের অনুপস্থিতিতে, জীবিত কোষের বাইরে, এটা কিন্তু কোষ জীবিত নয়। তো জীবিত কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে অণুজীব মিশ্রিত জাইমেজ একটা এনজাইম আছে। তো জাইমেজের উপস্থিতিতে কি হবে? শর্করা অসম্পূর্ণরূপে জারিত হয়ে অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড ও শক্তি উৎপন্ন করে। তার নামে কি হবে? ফার্মেন্টেশন। ফরাসি লুইস পাস্তর লুই পাস্তর এটা আবিষ্কার করছেন। প্রথম কথায় ইস্টে। জীববিজ্ঞানের যে শাখায় ফার্মেন্টেশন নিয়ে গবেষণা করা হয় তাকে কি বলা হয়? জাইমোলজি। মূলত এই জাইমোলজি নামটা এসেছে জাইমেজের উপস্থিতিতে। অর্থাৎ জাইমেজ এনজাইম ছিল, তো ওই জাইমেজ এনজাইম থেকে তৈরি হয়েছে জাইমোলজি। দেন তারপরে শিল্পক্ষেত্রে অবাত শোষণ ও ফার্মেন্টেশনের ব্যবহার। এই যেমন বেকারি শিল্পে ইস্ট যোগ করে কি হয়? কার্বন ডাই অক্সাইড এর চাপে পাউরুটি ফোলানো হয় এবং অ্যালকোহলের তাপে পুড়ে যায়। দেন তারপরে কি বলা হচ্ছে? দুগ্ধ শিল্পে। দেখো, দুগ্ধ কি? ল্যাক্টোজেন বলে। তো ওখান থেকে ল্যাক্টোজেন থেকে ল্যাক্টো, এখানেও দেখা আছে ল্যাক্টো বা ল্যাকটিস, এটা মনে রাখবা। এবং খুবই গুরুত্বপূর্ণ টেম্পারেচার, যে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধ থেকে দই ও পনির ও মাখন তৈরি করা হয়, অর্থাৎ এই অবাত শোষণ প্রক্রিয়া। চা, তামাক এবং কফি প্রসেসিং প্রক্রিয়ায় কি ব্যবহার করা হয়? মেগাথেরিয়াম, ব্যাসিলাস মেগাথেরিয়াম। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেন তারপরে ভিনেগার থেকে কি? অ্যাসিটিক অ্যাসিড, সেইখান থেকে আছে অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি। দেন তারপরে আছে চামড়া শিল্পে। চামড়া শিল্পে কি হবে? সাবটিলিস ব্যাকটেরিয়া, যেটা ব্যবহার করা হবে। চামড়া থেকে লোম ও মেদ অপসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ভিটামিন ও ড্রাগ ইস্ট দিয়ে ভিটামিন বি ওয়ান, অর্থাৎ যেটাকে বলা হয় থিয়ামিন, ও ভিটামিন বি টু, যেটা রিবোফ্লাভিন, তৈরি করা হয়। এই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে রাখ। দেন অবাত শোষণ ও ফার্মেন্টেশনের মধ্যে পার্থক্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা ঘটে কোষের মধ্যে ঘটে এবং এটা কোষের বাইরে ঘটে। দেন এটা কোথায় হয়? উচ্চ শ্রেণী। এবং এটা কোথায় হবে? এটা হচ্ছে গিয়ে তোমার নিম্ন শ্রেণীর ক্ষেত্রে। এটা কি? মাধ্যমের প্রয়োজন হয় না এবং এটার মাধ্যমের প্রয়োজন হয়। এতে কোষের মধ্যে সৃষ্ট এনজাইমের বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ। আর এগুলো কি? এতে কোষের মধ্যে সৃষ্ট বিভিন্ন এনজাইমের কোষের নিশ্চিত হয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তারপরে দেন অভ্যন্তরীণ গ্লুকোজ, এটা বাহ্যিক গ্লুকোজ। দেন এখানে কি কি এনজাইম লাগবে? এখানে জাইমেজ এনজাইম লাগবে। তারপরে উৎপন্ন বস্তুর অবস্থান কোথায়? তো এগুলো একটু দেখে রাখবা। এটা সিকিউর জন্য আসতে পারে খ নম্বরে। দেন তারপরে অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হওয়া শ্বসনই হচ্ছে কি? অবাত শ্বসন। এবং অবাত শ্বসনের দুইটা ধাপ, একটা গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের কি হবে? অসম্পূর্ণ জারণ। এবং এখান থেকে দুইটা ধাপে সম্পন্ন হবে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আর একটা কি? আর একটা তোমাদের ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। তো যখন অ্যালকোহলিক ফার্মেন্টেশন হয়েছিল তখন কি হয়েছিল? যে দুইটা ধাপ হয়েছিল, অ্যাসিটালডিহাইড তৈরি করলো, দেন তারপরে অ্যালকোহল। আর যেটা তোমাদের ফার্মেন্টেশন প্রক্রিয়া ছিল, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড ছিল, তখন একটি ধাপে সম্পূর্ণ হয়, তৈরি করেছিল কি? ল্যাকটিক অ্যাসিড। দেন এর প্রক্রিয়ায় কি হবে? এখনো গ্লুকোজ থেকে মাত্র 2 অণু এটিপি উৎপন্ন করে। দেন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এগুলো সবই বলা হয়েছে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কি হবে? ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং উৎসেচক, বা যেটাকে বলা হয় এনজাইম। তো এনজাইম এখানে কি লাগবে? ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে গ্লাইকোলাইসিস কি করে? হ্রাস করে। অক্সিজেন যদি থাকে তো সেই ক্ষেত্রে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হ্রাস পায়, ওকে কি বলা হয়? পাস্তুর ইফেক্ট। কোষের বাইরে এগুলো ফার্মেন্টেশন প্রক্রিয়া দেখবা। তারপরে আদিকোষী জীবে ফার্মেন্টেশন ক্ষেত্রস্থ সাইটোপ্লাজমে ঘটে। আহ, অর্থাৎ আদিকোষী জীবে কি হবে? গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন এবং ক্রেবস চক্র। তো এই ধাপ সবই কোথায় হবে? সাইটোপ্লাজম। দেন
প্রকৃত কোষে যদি হতো তাহলে সেক্ষেত্রে কত হতো, এটা মাইটোকন্ড্রিয়াতে। দেন তারপরে গুরুত্বপূর্ণ একটা আছে যে গ্লুকোজের আরকিউ, যেটাকে বলা হয় তোমার শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশেন্ট। তো এটার একটু মান মুখস্থ রাখতে হবে। গ্লুকোজের ক্ষেত্রে কত, 1, ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে 1.33, এবং যেটা আমাদের অলিক অ্যাসিড আছে সেটা কত, 0.71। তো এখন দেখো এগুলো কিভাবে মনে রাখবা। গ্লুকোজের ক্ষেত্রে 1, এটা অনেকেরই মনে থাকে। তো অলিক অ্যাসিড এটার ক্ষেত্রে অনেকের হয়তো ভুলে যাও। দেখো, তোমরা যখন সাধারণ জ্ঞান পড়বা দেখবা 1971 সালে ওহিউল্লাহ নামক একজন ছোট শিশু যুদ্ধ করেছিল। তো সেই ক্ষেত্রে একটু মনে রাখবা, ও অলিউল্লাহ এবং কত সালে যুদ্ধ করছে, 1971 সালে। তাহলে দেখো 0.71, তাহলে এটা তোমরা ভুলবা না। দেন তারপরে আছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কত, 3, মানে এই গ্লুকোজ এবং কি অলিক থেকে বেশি, এবং সেটা কত, 1.33। এটা একটু ভালোভাবে মনে রাখবা। আহ এটা ডাবল হয়ে গেছে, তো সমস্যা নাই। তোমরা একটু ভালোভাবে এগুলো দেখে রাখবা। ইনশাল্লাহ আশা করি অবাত শোষণ প্রক্রিয়ায় তোমাদের এখান থেকে সিকিউ অথবা এমসিকিউ যদি আসে তাহলে পারবা বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। ভালো করে একটু পড়বা তোমরা এগুলো, ইনশাল্লাহ পারবে অ্যাডমিশন অথবা এইচএসসি পরীক্ষা।